বন্ধুরা, গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা শুনব একটি ডিটেকটিভ গল্প, শার্লক হোমসের। গল্পের নাম ইঞ্জিনিয়ারের বুড়ো আঙুল। লেখক স্যার আর্থার কোনান ডয়েল। আমি নিজে হোমসের কাছে দুটো মামলা নিয়ে এসেছিলাম। এ দুটোর মধ্যে সবচেয়ে নাটকীয় আর চমকপ্রদ হল মিস্টার হেথারলের বুড়ো আঙুল সংক্রান্ত ঘটনাটি। সেটা ছিল 1889 সাল। সবে মাত্র সংসার করেছি, ডাক্তারি শুরু করেছি পুরোদমে। তখন আমার চেম্বারটা ছিল পেডিংটন স্টেশনের কাছে। আমার যে সমস্ত রোগী ছিল তাদের মধ্যে অনেকেই ছিল রেলের কর্মী। তাদের মধ্যে একজন ছিলেন গার্ড। তার অনেক দিনের কঠিন ব্যায়ামও সারিয়ে দিয়েছিলাম। তিনি সুযোগ পেলেই আমার প্রশংসা করতেন। একদিন ওই গার্ড ভদ্রলোক একটা রোগী নিয়ে আমার কাছে উপস্থিত হলেন। নতুন রোগী তো, তাই নিজেই নিয়ে এলাম। আমার কাজ শেষ হলো, এবারে চলি। গার্ড চলে গেলেন। তারপর কনসাল্টিং রুমে ঢুকে দেখি বছর 25 বয়সের একটা লোক হাতে রক্ত ভেজা রুমাল জড়ানো অবস্থায় টেবিলের কাছে বসে। চোখে পড়ল আমার টেবিলের ওপরই যুবকটি তার কার্ড রেখে দিয়েছিল। কার্ডটাতে লেখা আছে মিস্টার ভিক্টর হেথারলি, হাইড্রোল ইঞ্জিনিয়ার, 16A ভিক্টোরিয়া স্ট্রিট, 4th ফ্লোর। সে বলল, সুপ্রভাত স্যার, এই অসময়ে আপনাকে বিরক্ত করবার জন্য দুঃখিত। কাল রাতে একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলাম। এক ভদ্রলোক আমাকে এখানে নিয়ে এলো। আমার এই আঙুলটা, বলতে বলতে হাতের রক্তমাখা রুমালের পটিটা খুলে ফেলল। তাঁর সেই আঙুলের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। ভয়াবহ ব্যাপার। হাতের 4টে আঙুল ঠিকই আছে, বুড়ো আঙুলটা স্পঞ্জের মতো থকথকে মাংস আর হাড় বেরিয়ে আছে। মনে হচ্ছে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে দিয়েছে আঙুলটা। ক্ষতস্থান পরীক্ষা করে দেখলাম রক্তপাত যথেষ্টই হয়েছে বলে মনে হচ্ছে। লোকটি বলছে অনেক রক্ত বেরিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরল তখনও দেখছি রক্ত ঝরছে। তাই রুমাল দিয়ে কবজি চেপে ধরে গাছের সরু ডাল পেঁচিয়ে পেঁচিয়ে রক্ত পড়া বন্ধ করেছি। আমি বললাম, চমৎকার, ডাক্তারদের মতো কৌশল আপনি অবলম্বন করেছেন। লোকটি বলল, হাইড্রোলিক্স আমার বিষয়। ডাক্তার, তরল পদার্থের গতিবিজ্ঞান আমি জানি। আঙুলটা দেখুন আপনি। আমি বললাম, এরকমটা হলো কি করে? কিরকম অ্যাক্সিডেন্টে আপনি পড়েছিলেন? আমার মুখের দিকে চেয়ে ভদ্রলোক হেসে বললেন, ডাক্তারবাবু, যা ঘটেছে তা বললে আপনি বিশ্বাস করবেন না। অ্যাক্সিডেন্ট বা খুনের চেষ্টা এসব কিছুই না। কিন্তু এসবের মধ্যে দিয়ে আমাকে আসতে হয়েছে। আমি ক্ষতস্থান ধুয়ে মুছে ব্যান্ডেজ করে দিলাম। দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সামলে উঠে ভদ্রলোক বললেন, এক্ষুনি পুলিশে গিয়ে সব জানাতে হবে। কিন্তু জানি যে পুলিশে কোনো কাজ হবে না। রহস্যের কোনো তল খুঁজে পাবে না পুলিশ। এরপরই মিস্টার হেথারলিকে নিয়ে হাজির হই হোমসের বেকার স্ট্রিটের আস্তানায়। তখনও পর্যন্ত হোমসের প্রাতরাশ খাওয়া হয়নি। একসঙ্গেই 3 জনে খেলাম। তারপর হেথারলি তার কাহিনী শোনাতে শুরু করলো।
হেথারলি বলল, আমি একজন তরুণ হাইড্রোলিক ইঞ্জিনিয়ার। 7 বছর কোম্পানিতে কাজ করেছি, পরে চাকরি ছেড়ে স্বাধীনভাবে ব্যবসা শুরু করি। ভিক্টোরিয়া স্ট্রিটে অফিস করে বসেছি বছর 10 হলো। বিশেষ কিছু সুবিধা করে উঠতে পারছি না, বা বাবা মারা যাবার পর যা সামান্য পয়সা কড়ি হাতে পেয়েছিলাম দিনে দিনে সব ফুঁকে যেতে লাগলো। ব্যবসা রাখবো কি গুটিয়ে ফেলবো এই নিয়ে দোনামোনা করে দিন কাটাচ্ছি। গতকাল বছর 40-এর কর্নেল লাইস্ট্যান্ডার স্টার্ক নামে এক ভদ্রলোক এলেন। চেহারাটা রোগা পটকা, কথায় পরিষ্কার জার্মানটা। ভদ্রলোক প্রথমে এসেই নাটকীয় ভঙ্গিতে কথা শুরু করলেন। জার্মান ভাষায় বললেন, একটা গোপনীয় কাজ নিয়ে এসেছি আপনার কাছে। আসার একটি কারণ, কাজে আপনার দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে। তার চেয়েও বড় ব্যাপারটা হলো আপনার কাছে গোপনীয়তা থাকবে। আপনি ঝঞ্ঝাট মুক্ত ব্যাচেলর বলে আপনার কাছে সব প্রকাশ করা যায়। বললাম, আপনি নির্ভয়ে আপনার কথা বলতে পারেন, বাইরের কেউ জানতে পারবে না। ভদ্রলোক পুরোপুরি নিঃসন্দেহ হতে পারছিল না। পরে মনস্থির করে বলল, কাজের বিনিময়ে 50 গিনি রোজগার। আপনি রাজি তো? ভদ্রলোকের রকম সকম দেখে আমি ততক্ষণে অসহিষ্ণু হয়ে উঠেছি। বললাম, কাজের বিনিময়ে দক্ষিণাটা কম নয়, কিন্তু কাজটা কি সেটাই তো জানতে পারলাম না। শেষ পর্যন্ত জানা গেল একটা হাইড্রোলিক ট্যাপিং মেশিন বিগড়েছে। গোলমালটা কোথায় তাই আমাকে দেখিয়ে দিতে হবে। যেতে হবে আইফোর্ডে আজই রাত্রে। আমি রাজি হলাম। ভদ্রলোক রিডিং স্টেশনে আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবেন। সেখান থেকে তার গাড়ি চেপে যেতে হবে 7 মাইল ভিতরে। এই অবস্থায় আমার 50 গিনি ছাড়াটা বোকামি হবে। কিন্তু এটাও সন্দেহ হলো, একটা সাধারণ কাজে এত গোপনীয়তার কি থাকতে পারে। ভদ্রলোককে বললাম, এবারে পরিষ্কার করে খুলে বলুন, আমাকে ঠিক ঠিক কি করতে হবে। নির্ভয়েই বলুন। ভদ্রলোক আমাকে বোঝালেন, সাজিমাটি জিনিসটা খুবই দামি। এটা ইংল্যান্ডের 2-1 জায়গা ছাড়া পাওয়া যায় না। ওই ভদ্রলোক রিডিং স্টেশন থেকে 10 মাইল ভিতরে সাজিমাটির একটা জায়গা কিনেছিলেন। ডাইনে বাঁয়ে প্রতিবেশীদের জমিতেও রয়েছে এই সাজিমাটি। এটা যে সোনার চেয়েও মূল্যবান তারা তা খবর রাখে না। তাই তিনি ঠিক করলেন, নিজের জমি সাজিমাটি তুলে বিক্রি করবেন, আর সেই টাকা দিয়ে প্রতিবেশীদের জমিও একে একে কিনে নেবেন। এই উদ্দেশ্যেই গোপনে মাটি তোলবার জন্য একটা হাইড্রোলিক মেশিন কিনেছেন। আশেপাশের কেউ কিছু জানে না। আমাকে অনুরোধ করলেন একথা যেন কেউ না জানতে পারে। আমি কর্নেলকে বললাম, সাজিমাটি তুলতে হলে গর্ত খুঁড়ে তুলতে হয়, তার জন্য হাইড্রোলিক প্রেসের দরকার কেন? কর্নেল বললেন, এ ব্যাপারে তাঁর একটা নিজস্ব পদ্ধতি আছে। মাটি তুলে সঙ্গে সঙ্গে বাইরে চালান করা হয়। ভদ্রলোকের কথা শুনে পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। ভদ্রলোক আমাকে মাঝরাতে একটা আস্তানায় নিয়ে যেতে চাইছেন। পারিশ্রমিকও দিতে চাইছেন 10 গুণ। তার কথা শুনে বুঝতে পারছি যে কিছু একটা আমার কাছে গোপন করেছেন, কিন্তু ব্যাপারটা আঁচ করে উঠতে পারছি না। যাই হোক, রাতের ট্রেন ধরে 11:30টায় আইফোর্ড পৌঁছালাম। প্ল্যাটফর্মে আমি ছাড়া দ্বিতীয় কোনো লোক নেই।
কর্নেল বাইরে আমার জন্য দাঁড়িয়েছিলেন। দেখতে পেয়েই যেন টেনে তুলে নিলেন গাড়িতে। হোমস জানতে চাইলেন, কি গাড়ি, এক ঘোড়ায় টানা? আগে হ্যাঁ। খুবই ক্লান্ত দেখাচ্ছিল ঘোড়াটাকে? না না, বেশ তাজা একটা ঘোড়া। রংটা নজর করেছিলেন? আগে হ্যাঁ, তামাটে রঙের ঘোড়া। বেশ, তারপর কি হলো? তারপর উনি বলতে শুরু করলেন, রাস্তা খুবই খারাপ। লাফাতে লাফাতে ছুটতে লাগলো গাড়ি। ওইভাবেই প্রায় ঘন্টাখানেক ছুটল গাড়ি। কর্নেল বলেছিলেন 7 মাইল, কিন্তু আমার মনে হলো 10-12 মাইলের কম না। কর্নেল গাড়িতে বসে আমাকে দেখছিলেন। তার চোখের মধ্যে ভয় ঘোরাফেরা করছিল। গাড়িতে আর কোনো কথাই হলো না। একসময় কাঁকর বিছানো পথের উপর দিয়ে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে বাড়িটা দেখার সুযোগ পেলাম না। আমাকে ঝটপট বাড়িতে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমরা ঘরের মধ্যে ঢুকলাম। চারিদিক অন্ধকার। ঘরটাতে কোনো আলো ছিল না। আমরা 2 কদম হাঁটবার পর এক মহিলা লণ্ঠন হাতে এগিয়ে এলেন। মহিলাটি খুবই রূপসী, পরনে দামি পোশাক। বিদেশি ভাষায় কর্নেলকে কি যেন জিজ্ঞাসা করলেন। কর্নেল ছোট্ট একটা শব্দ উচ্চারণ করে জবাব দিলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম কর্নেলের জবাব শুনে। ভদ্রমহিলা এমনভাবে আঁতকে উঠলেন যে আরেকটু হলে হাতের লণ্ঠনটা পড়েই যেত। কর্নেল ফিসফিস করে কি বলে তাকে ঘর থেকে একরকম ঠেলেই বার করে দিলেন। পাশের ঘরে আমাকে বসতে দেওয়া হলো। গোল একটা টেবিলে কয়েকটা জার্মান বই আর একটা হারমোনিয়াম। কর্নেল লণ্ঠনটা হারমোনিয়ামের উপর রেখে বললেন, আপনি বিশ্রাম নিন, আমি এক্ষুনি আসছি। টেবিলের বইগুলো নাড়াচাড়া করে দেখলাম সবই কবিতার বই, কেবল 2টো বিজ্ঞানের। বুঝতে পেরেছিলাম যে আইফোর্ড থেকে 10 মাইল ভিতরে এসেছি, কিন্তু কোন দিক দিয়ে তা বোঝার উপায় ছিল না। উঠে জানালাটা খুলতে গেলাম, কিন্তু পারলাম না। খড়খড়ি আড়াআড়ি খিল দিয়ে আঁটা। বাড়িটা একবারে শুনশান। কেবল সেকেলের একটা ঘড়ির টিকটিক আওয়াজ পাওয়া যাচ্ছিল। ঘরের ভেজানো দরজাটা হঠাৎ খুলে গেল। ঘরে ঢুকলেন সে সুন্দরী মহিলাটি। আমি যেন কোনো কথা না বলি তারই ইঙ্গিত দিচ্ছিলেন ঠোঁটের উপর আঙুল তুলে। চকিত দৃষ্টি ফেলে বারবার পিছনে তাকাতে লাগলেন। তার অবস্থা দেখেই আতঙ্কে আমার বুক কেঁপে উঠল। 2 পা এগিয়ে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, বৃথা আশায় বসে থাকবেন না, এই দরজা দিয়ে পালিয়ে যান। মহিলা হাত জোর করে বলতে লাগলেন, আমি এসেছি বিকল মেশিন সচল করে দিতে। তখনও পর্যন্ত মেশিন দেখা হলো না। ভদ্রলোক যে বসিয়ে দিয়ে উপরে চলে গেছেন, এখনো ফিরে এলেন না। এদিকে মহিলা যে নাটকীয় ভাব দেখালেন, তাতে কেমন অদ্ভুত লাগলো। মনে হলো মাথায় তার কিছু দোষ আছে। আমি তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলাম। মহিলা পুনরায় আকুতি ভরা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আমি হলে এতক্ষণ পালাতাম। এমন সময় উপর দরজা বন্ধ করার শব্দ পেলাম। সিঁড়িতে অনেকগুলো পায়ের আওয়াজ পাওয়া গেল।
মহিলাটি কান খাড়া করে শব্দ শুনতে লাগলেন। তারপরেই অস্ফুটে আর্তনাদ করে অন্ধকারেই মিলিয়ে গেলেন। পরক্ষণেই মিস্টার কর্নেল ঢুকলেন, সঙ্গে এক বেটে মোটা ভদ্রলোক। ভদ্রলোকের নাম মিস্টার ফার্গুসন। তার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। তিনি কর্নেলের ম্যানেজার। দেখলাম কর্নেল খুবই সতর্ক। সন্দিগ্ধভাবে দরজার দিকে তাকিয়ে বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে গেছিলাম না? আমি বললাম, হ্যাঁ, গুমোট লাগছিল তাই খুলে দিয়েছি। কর্নেল কিছু বললেন না। কি বুঝলেন কে জানে। তারপর আমাকে নিয়ে চললেন মেশিন ঘর দেখাতে। এমন তাড়াহুড়ো করতে লাগলেন যে মাথার টুপিটা পরবার পর্যন্ত সময় পেলাম না। কর্নেল আগে আগে লণ্ঠন হাতে নিয়ে আমাদের পথ দেখিয়ে চললেন। পথ ছিল গোলক ধাঁধার মতো। এক সময় ঘোরালো সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ওপর তলায় কোথাও কার্পেট বা বিছানা চোখে পড়ল না। দেয়াল পলেস্তারা খসা। মহিলার কথায় তখন মনে মনে হেসেছিলাম। একটা কাজ তার কথাই হয়েছে। মনে প্রচ্ছন্নভাবে একটা সন্দেহ উঁকি দিয়েছে। আপনা থেকেই দৃষ্টি সতর্ক হয়ে উঠেছে। কর্নেল উপরে উঠে আলো নিয়ে দরজা খুললেন। পিছনে পিছনে আমিও ঢুকলাম। ছোট্ট চৌকোনা ঘর। কর্নেল বলল, আপনার কাজটা এখানেই। আমরা এখন হাইড্রোলিক মেশিনের মধ্যে এসে দাঁড়িয়েছি। পায়ের তলা ধাতুর তৈরি, মাথার উপরের ছাদটা হলো পিস্টন। এখন যদি কেউ মেশিন চালিয়ে দেয়, কয়েক টন চাপ নিয়ে উপরের ছাদ নেমে আসবে, চিড়ে চ্যাপ্টা করে দেবে আমাদের দুজনকে। এই মেশিনটা আগের মতো চলছে না, শক্তি কমে গেছে। গলতটা কোথায় সেটুকু আপনি বলে দিয়ে যান। কর্নেলের হাতের ল্যাম্পটা নিয়ে মেশিন পরীক্ষা করলাম। বিশাল দানবাকৃতি মেশিন। বাইরে গিয়ে হাতল চেপে মেশিন চালু করলাম। শোঁ আওয়াজ শুনেই বুঝলাম কোথাও লিক রয়েছে। সেই জন্যই শক্তির ঘাটতি দেখা দিয়েছে। লক্ষ্য করে দেখলাম পাশের একটা সিলিন্ডার থেকে জল বেরিয়ে যাচ্ছে। একটা রবারের পটি শুকিয়ে গেছে, ফলে ড্রাইভিং রড ঠিকমতো কাজ করছে না। কর্নেলকে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। মেশিনের আকৃতি দেখে কেমন যেন সন্দেহ হয়েছিল। এবার ভিতরে ঢুকলাম ব্যাপারটা একটু পরখ করার জন্য। আমার সেই কৌতূহল যে কাল হয়ে দাঁড়াবে কে জানতো। ভিতরে ঢুকে দাঁড়ালাম। দেয়াল কাঠের, কিন্তু মেঝে একখানা বিরাট লোহার পাত দিয়ে তৈরি। মেঝেতে ধাতুর স্তরই লেগে রয়েছে। সাজি মাটি দিয়ে ইট বানানোর ব্যাপারটা যে নিছক গল্প তা প্রমাণ হয়ে গেল। তবে কি ধাতু এটা, সেটা খুঁটিয়ে দেখছি। ঠিক এমন সময়ে পিছনে বিরক্তিসূচক শব্দ শুনে ফিরে দেখি মাথা হেঁট করে কর্নেল আমার কাণ্ড দেখছেন। বললেন, ও কি করছেন? আমি বললাম, আপনার সাজি মাটির নমুনা দেখছি। সঙ্গে সঙ্গে কর্নেলের মুখ কঠিন হয়ে গেল। এক লাফে বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে চাবি দিলেন। আমি পাল্লায় লাথি মেরে চেঁচাতে লাগলাম। সহসা হাতল টেপার শব্দ, সেই সঙ্গে জল বেরিয়ে যাওয়ার শোঁ শোঁ আওয়াজ কানে এলো। কর্নেল বোধহয় মেশিন চালিয়ে দিয়েছে। তাকিয়ে দেখলাম কালো ছাদটা ঝাঁকি মেরে নিচে নেমে আসছে। মেঝে পরীক্ষার করার সময় ল্যাম্পটা নামিয়ে রেখেছিলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে দুহাতে চাপ দিয়ে পাল্লা খুলবার চেষ্টা করলাম।
কিন্তু কোনো ফল হলো না। এদিকে মাথার উপরে ছাদ নেমে আসছে। এভাবে থাকলে মিনিট খানেকের মধ্যে একটা মাংসপিণ্ডে পরিণত হব। আমার তখন পাগল হয়ে যাবার মতো অবস্থা। দাঁড়িয়ে থাকবো না মেঝেতে শুয়ে পড়ব, কিছুই বুঝতে পারছিলাম না। অনিবার্য মৃত্যু কাঁধের উপর চেপে বসেছে। এমন সময় চোখে পড়ল কাঠের একটা দেওয়াল একটু একটু করে ফাঁক হয়ে যাচ্ছে, বাইরে হলদে আলোর আভা। চকিতে লাফ দিয়ে পড়লাম সে ফাঁকটা দিয়ে। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম ঝনঝন শব্দের ল্যাম্পটা ঘুরিয়ে গেল। সেই সুন্দরী মহিলা অন্ধকারেই দাঁড়িয়েছিলেন, হাতে ল্যাম্প আর এক হাতে আমার কবজি নিয়ে টানাটানি করছেন। আমি পড়ে আছি একটা সংকীর্ণ গলির পাকা মেঝের উপর। বললেন, এক্ষুনি এসে পড়বে ওরা, উঠে পড়ুন। এবারে আর সময় নষ্ট করলাম না, তার পেছনে গা ঝাড়া দিয়ে উঠলাম। তারপর এগলি ওগলি পেরিয়ে ছুটেছি। পেছনে দুজন পুরুষের উচ্চ কণ্ঠে চিৎকার শোনা গেল। একটা শোবার ঘরে ভদ্রমহিলা আমাকে ঢুকিয়ে দিলেন। সামনে জানালা খোলা, চাঁদের আলো পড়েছে ঘরের ভিতর। ভদ্রমহিলাও ঘাবড়ে গেছেন। বললেন, আর এদিকে পথ নেই, জানালা দিয়ে লাফিয়ে পড়ুন। বাইরে পায়ের শব্দ কানে এলো। এক মুহূর্ত দেরি না করে জানালা ধরে নিচে ঝুলে পড়লাম। ততক্ষণে হাতে একটা কসাইয়ের ছুরি নিয়ে ছুটে ঘরের ভিতরে ঢুকলেন কর্নেল। ভদ্রমহিলা তাকে আঁকড়ে ধরে চিৎকার করে বললেন, তুমি কথা দিয়েছিলে আগের বার, আর হবে না, ওকে ছেড়ে দাও, উনি কাউকে কিছু বলবেন না। এলজি, তুমি সরো, এই লোক অনেক বেশি জেনে ফেলেছে, আমাদের সবাইকে শেষ করে ছাড়বে। এই বলতে বলতেই কোপটা পড়ল। সবে আমি জানালা থেকে হাত তুলতে যাচ্ছি, আঘাতের সঙ্গে সঙ্গে তীব্র একটা যন্ত্রণায় কুঁকড়ে উঠল সমস্ত শরীর। নিচের বাগানে ঝপ করে পড়ে গেলাম। ঝোপঝাড় ভেঙে উঠে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে ব্যথার জায়গায় হাত দিয়ে দেখলাম আঙুলটা নেই। সঙ্গে সঙ্গে মাথা ঘুরে গেল। ঝোপের মধ্যে টলে পড়ে আছি বড় রাস্তার ধারে, রেল স্টেশন থেকে খানিকটা দূরে। খুব একটা পথ তো ছুটে আসেনি, অথচ আশেপাশে কোথাও ঘর বাড়িও চোখে পড়ল না। গত রাতের বাগিচা ঘেরা বাড়িটা যেন একটা ভৌতিক কাণ্ড। হাতটা টনটন করছে, চুয়ে চুয়ে রক্তও পড়ছে। রুমাল পেঁচিয়ে টলতে টলতে স্টেশনে এসে পৌঁছালাম। একটা কুলিকে সামনে দেখতে পেয়ে কর্নেল লাইস্ট্যান্ডার স্টার্কের কথা জিজ্ঞাসা করলাম। বলল, এ নামে সে কাউকে চেনে না। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়ে ফিরে এলাম লন্ডনে। রেলের এক ভদ্রলোকই নিয়ে এলেন ডাক্তার ওয়াটসনের কাছে। তার মুখেই আপনার কথা শুনলাম, সবই বললাম। পুলিশের কাছে যাব ভেবেছিলাম, কিন্তু আপনি বলুন এবারে কি করব। শুনলাম অদ্ভুত এক রোমাঞ্চকর কাহিনী। হোমস তড়াক করে উঠে গিয়ে সেলফ থেকে মোটা খাতাটা পেরে নিয়ে এলেন। খবরের কাগজের কাটিং সেটে রাখা হয় খাতাটায়। খাতাটা উল্টে বললেন, একটা বিজ্ঞাপন পড়ে শোনাচ্ছি, 1 বছর আগে বেরিয়েছিল। 9 তারিখে তরুণ হাইড্রোলিক ইঞ্জিনিয়ার মিস্টার জেরেমিয়া হেলিং রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। রাত 10টা নাগাদ বেরিয়ে আর ফেরেননি। তারপর শরীরে পোশাক ইত্যাদির বিবরণ রয়েছে। সূত্রটা তো পাওয়া গেল। 1 বছর আগে কর্নেল একবার মেশিন সারাই করেছিলেন, এ সম্পর্কে এটা তার দ্বিতীয় অপরাধ। ভদ্রমহিলা তাহলে এর কথা বলেছিলেন, কিন্তু কর্নেল সে কথা কানে নেননি। এই কর্নেল ভয়ঙ্কর রকমের লোক, তা বোঝাই যাচ্ছে। ঠান্ডা মাথায় পথের কাঁটা সরাতে ওস্তাদ। কিন্তু কাল রাতের পর অনেকটা সময় পেয়ে গেছে কর্নেল। আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। চলুন আগে যাওয়া যাক স্কটল্যান্ড ইয়ার্ড। সেখান থেকে দল বেঁধে আইফোর্ড রওনা হব।
বললেন হোমস। ঘন্টা তিনেক পরে ট্রেনে চেপে বসলাম আমরা। আমাদের তিনজনের সঙ্গে ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট আর একজন সাদা পোশাকের পুলিশকে নেওয়া হলো। ব্র্যাডস্ট্রিট একটা সাময়িক মানচিত্র পিছিয়ে বসেছেন। জিজ্ঞেস করলেন, মাইল 10 মতো তো বলেছিলেন? হেথারলি বললেন, হ্যাঁ ওরকমই হবে, গাড়িতে আধ ঘন্টা লেগেছিল। পরিপাস, অজ্ঞান অবস্থায় এতটা আপনাকে নিয়ে এসেছিল? হ্যাঁ, আবছা মতো মনে পড়েছে আমাকে কারা যেন বয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু অজ্ঞান অবস্থায় পেয়েও ছেড়ে দিল কেন বুঝতে পারছি না। হোমস বললেন, সবই বোঝা যাবে। এই মুহূর্তে বোঝা যাচ্ছে যাবার সময় আপনাকে রীতিমতো ধোঁকা দিয়েছে। জানালা বন্ধ থাকায় আপনি বুঝতে পারেননি। এই কথা বলতে বলতে বৃত্তের ঠিক মাঝখানটা দেখিয়ে বললেন, বাড়িটা ঠিক এইখানে, স্টেশন থেকে মাইল 2 দূরত্ব। মনে করে দেখুন, আপনি ঘোড়া সম্পর্কে বলেছিলেন আপনি বেশ তাজা চকচকে ঘোড়া দেখেছিলেন। খারাপ রাস্তায় 12 মাইল দৌড়ালে ঘোড়া চকচকে থাকে না। আপনি 6 মাইল গেছেন, 6 মাইল এসেছেন। ব্র্যাডস্ট্রিট বললেন, লোকটার কাজ কারবার এবার খানিকটা আন্দাজ করতে পেরেছি। হোমস বললেন, মিস্টার হেথারলি, যে মেশিনটা দেখে এসছেন সেটাতে রূপোর নকল হিসাবে খাদ মিশিয়ে এক ধরনের ধাতু তৈরি করা হয়। ঠিকই ধরেছেন আপনি। ব্র্যাডস্ট্রিট লাফিয়ে উঠে বললেন, নকল আধ-কাউন মুদ্রায় দেশ ছেয়ে গেছে। যে দলটা ব্যবসা শুরু করেছে, পুলিশ তাদের হদিশ পেয়েছে। এবারে ঠিক কবজা করতে পারবো। আমাদের মনেও ছিল ঠিক একই আশা, কিন্তু অতি আশায় ছাই পড়ে যায় বলে একটা কথা আছে, আমাদের তাই হলো। আইফোর্ড স্টেশনে যখন ট্রেন ঢুকছে তখন আকাশে পুঞ্জ পুঞ্জ কালো মেঘ দেখা গেল। প্ল্যাটফর্মে নেমে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, ও মশাই, কোনো বাড়ি পুড়ছে বলে মনে হয়? হ্যাঁ, কাল রাতে আগুন লেগেছে। বাড়িটা কার বলুন তো? ডক্টর বেচারের। ভদ্রলোক কি জার্মান? খুব রোগা, খাড়া, লম্বা না? স্টেশন মাস্টার হেসে উঠে বলল, না মশাই, যাতে খাঁটি ইংরেজ। তবে বাড়িতে একজন বিদেশি রোগী থাকতেন, পেট রোগা মানুষ। স্টেশনে সময় নষ্ট না করে ঝটপট একটা গাড়ি নিয়ে উপস্থিত হলাম আগুনের কাছে। বিরাট একটা বাড়ি, জানালা দরজা সমেত দাউ দাউ করে পুড়ছে। দমকল বাহিনীর লোক আগুন বাগে আনবার চেষ্টা করে চলেছে অবিরত। চেঁচিয়ে উঠলেন হেথারলি, এই তো সেই বাড়ি। কাঁকর বিছানে ওই পথেই নেমেছিলাম। ওই তো গোলাপ ছোপ, এর মধ্যেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। ওপরের ওই জানালা থেকেই তো নিচে লাফ দিয়ে পড়েছিলাম। পাশেই দাঁড়িয়ে হোমস তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখছিলেন বাড়িটা। বললেন, আপনি আঘাতের বদলা শোধটা একবারে খারাপ নেননি। যে ল্যাম্পটা মেশিন ঘরে রেখে এসেছিলেন সেটা গুড়িয়ে যাবার পর তার থেকেই আগুন ধরে যায়। আপনার পিছু নিতে গিয়ে সেদিকে আর কেউ খেয়াল করেনি। আগুন ছড়িয়ে পড়ে এবং পরে আয়ত্তের বাইরে চলে যায়। বেগতিক দেখে সব ফেলে পালিয়েছে। এতক্ষণ ওরা সব আমাদের নাগালের বাইরে। হোমস ঠিকই বলেছিলেন। খবর নিয়ে জানা গেল, সেই দিনই ভোরের দিকে একদল চাষি দেখেছিল ভারী ভারী বক্সে ভোজাই করা কি সব গাড়িতে করে স্টেশনে নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সেই গাড়ির কোনো সন্ধানই পাওয়া যায়নি। একরোখা নৃশংস সেই জার্মান কিংবা ইংরেজেরও সন্ধান করতে পারেননি শার্লক হোমস অনেকদিন। বাড়িটার আগুন নেভাতে অনেক কসরত করতে হয়েছে দমকল বাহিনীকে। ওপরতলার জানালা থেকে তারা আবিষ্কার করেছিল একটা আস্ত বুড়ো আঙুল। সন্ধে নাগাদ যখন আগুন আয়ত্তে এলো, ততক্ষণে ছাদ ধসে পড়েছে। দানবাকৃতি সেই অভিশপ্ত মেশিনটাও পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির বাইরের দিকে পাওয়া গেল কিছু নিকেল আর টিন।
একটা মুদ্রাও কোথাও খুঁজে পাওয়া গেল না। হোমস খুঁজে খুঁজে মাটিতে দুজোড়া পায়ের ছাপ আবিষ্কার করলেন। তা থেকেই বোঝা গেল হাইড্রোলিক ইঞ্জিনিয়ার হেথারলি প্রাণে বেঁচে গিয়েছিলেন কিভাবে, কারা তাকে বয়ে নিয়ে এলো। দুজোড়া পায়ের ছাপের একজোড়া বেশ বড় মাপের। বোঝা গেল মহিলাটি আর ফার্গুসন নামে ইংরেজ ভদ্রলোক তাকে ধরাধরি করে বাইরে নিয়ে এসেছিল। নিশ্চয়ই ওই নরম মনের মহিলাটি অনুরোধ করে তাকে রাজি করিয়েছিলেন। ফেরার পথে ট্রেনে বসে তরুণ ইঞ্জিনিয়ার আক্ষেপ করে বললেন, কাজটা ভালোই হলো দেখছি। 50টা গিনির লোভে পড়ে বুড়ো আঙুলটাই খুইয়ে গেলাম। হোমস হেসে বললেন, ভবিষ্যৎ জীবনে অভিজ্ঞতাটা আপনার কাজে লাগবে, সেটাই অনেক লাভ। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্প সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।